আমরা জানি 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে হেফাজতের উপরে, সেই গণহত্যার সময় উনি নেতৃত্ব দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপি কমিশনার ছিলেন। তো বেনজির আহমেদ ডিএমপি কমিশনার হয়েছেন আওয়ামী লীগের সময়, র্যাবের প্রধান হয়েছেন আওয়ামী লীগের সময়, এবং পুলিশ প্রধানও হয়েছেন আওয়ামী লীগের সময়, এবং স্যাংশনও খেয়েছেন 2021 ডিসেম্বরে আওয়ামী লীগের সময়। অতএব বেনজির আহমেদের মতো লোকের আদ্যপান্ত যত গুনাহ আছে, কবিরা গুনাহ, সগিরা গুনাহ, ছোট পাপ, বড় পাপ, মানে যা আছে পুরো দায় হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের। বেনজির আহমেদ অতএব তার দায় নিতে চাইবে না কে? কারণ যেই সরকারটা আসলে বৈধ না। এটার এই মন্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা বলার চেষ্টা করছেন যে আমাদের সময় যদিও সে এই আইজিপি ছিল অথবা র্যাবের প্রধান ছিল, স্যাংশন খেয়েছে, কিন্তু আমরা দায় নিব না কেন? কারণ আমরা তো জনগণের ভোটে নির্বাচিত না। এটা বলার মাধ্যমে যে মেসেজ সেটা হচ্ছে যে আমাদের তো জনগণের কাছেই কোনো দায় নাই। তো একটা অবৈধ অনির্বাচিত সরকারের যেহেতু জনগণের কাছে কোনো দায় থাকে না, তার অন্যায় অপকর্মের দায়ও তো সে নিতে চায় না, এটাই খুব স্বাভাবিক। কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার খুবই পরিষ্কার যে বেনজির আহমেদের টোটাল মেজর কেরিয়ার হচ্ছে, টেনিওর হচ্ছে আওয়ামী লীগের টেনিওরে হয়েছে। অতএব তার লুটপাটের যদি দিনগুলো দেখেন, ফ্ল্যাট কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটাও তো আসছে। গুলশানে 3টা ফ্ল্যাট একই দিনে রেজিস্ট্রেশন হয়েছে, সেটা তো আসছে। সে এবং নাফিস শারাফি নাকি আরেকজন দেখলাম, দুজনে মিলে যে ধরে এনে শেয়ার কিনে নিয়েছেন, এই ঘটনাগুলো কোন আমলে হয়েছে? এই আমলে হয়েছে। গাজীপুরের জমি বলেন আর গোপালগঞ্জের জমি বলেন, এই জমিগুলো কোন সময় কেনা হয়েছে? এই আওয়ামী লীগ সরকারের সময় কেনা হয়েছে। অতএব আওয়ামী লীগের মন্ত্রীরা আজকে যতই বলেন, এদের অবস্থা হয়েছে ফেরাউনদের মতো, গুনাগারদের মতো। যে ওই যে হাসরের ময়দানে যে অবস্থাটা হয়েছে, যে গুনাগারদেরকে যখন বলা হবে যে তুমি এই অন্যায় করছো কিনা, তখন ওই গুনাগারদের মতো হাসরের ময়দানে এরাও বলবে যে না, আমরা তো এইসব পাপ করি নাই। কিন্তু তখন ফেরেশতারা আমল নামাটা পেশ করে দেবে, এই যে দেখো তোমরা কি ভালো কাজ করছো আর কি অন্যায় কাজ করছো। আওয়ামী লীগ সরকারের অবস্থাটা হয়েছে, সে এখন হাসরের ময়দানে আছে। তার গুনার ফিরিস্তি শুধু মানুষের কাছে না, আসমানে ফেরেশতাদের কাছে খুব পরিষ্কার। এই গুনার ফিরিস্তি সে যতইবার অস্বীকার করতে চায়, ফেরেশতারা গণমাধ্যমের মাধ্যমে আমাদেরকে সবাইকে, জাতিকে আবার জানায়া দেয়, মনে করায়া দেয়। অতএব কোন কাদের সাহেব আর কোন গুজব মন্ত্রী এটা স্বীকার করলেন বা না করলেন, জাতির কাছে এটা খুব পরিষ্কার যে বেনজির আহমেদের কুকর্মের শতভাগ না, সহস্রভাগ দায় হচ্ছে আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের। দ্বিতীয়ত হচ্ছে আজিজের ব্যাপারে দেখেন, আজিজ সেনাপ্রধান হয়েছে কোন সালে? আওয়ামী লীগের সময়। তার এখন 3 বছর হয়েছে। সে রিটায়ার করেছে আপনার 2021-এ। তো তার আগের আরও 2-3 বছর যোগ করে ধরেন, যে 2017-18 থেকে শুরু করে 21-3 বছর সে সেনাপ্রধান ছিল। তো সেনাপ্রধান থাকা অবস্থাতেই তো সে একটা অবৈধ নির্বাচন করে দিয়ে গেছে, রাতের ভোটের নির্বাচন। সেনাপ্রধান থাকা অবস্থাতেই আল জাজিরার যে ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এইটা পাবলিশ হয়েছে, ডকুমেন্টেড হয়েছে। সেনাপ্রধান অবস্থায় থাকা অবস্থায় আমরা দেখেছি যে ওনার ভাইদের ক্রাইমগুলো বারবার আসছে, যে খুনের আসামি কিভাবে প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা নিয়ে যাচ্ছে তাই নাম পরিবর্তন করে পাসপোর্ট বানিয়ে বিভিন্ন দেশে থাকার ব্যবস্থা করেছে। এই সবগুলো জিনিস হয়েছে তো আওয়ামী লীগের আমলে। অতএব যতই সে তার গুনাহ এবং অপকর্ম অস্বীকার করবার চেষ্টা করুক, আমলনামা হাসরের ময়দানে যেভাবে পরিষ্কার করে আল্লাহ তাআলা মানে গুনাহগার বান্দাদেরকে দেখায় দিবে, ফেরাউনদেরকে, দুনিয়াতেও আমাদের কাছে গণমাধ্যমের রিপোর্টে হাসিনা এবং হাসিনার যারা এই যে টিস্যু পেপার আছে, এদের সবার আমলনামা পরিষ্কার। প্রশ্ন হচ্ছে এর দায় কার? এর দায় হচ্ছে শেখ হাসিনার, আওয়ামী লীগের, অনির্বাচিত সরকারের। যেই সরকারটা গত 15 বছর থেকে বাংলাদেশকে দখল করে আছে ঔপনিবেশিকদের মতো। এটা একটা দখলদার সরকার আমরা বলছি, এবং দখলদার এর আগেও আমরা দেখেছি। ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ কলোনিয়ালিস্টরা 190 বছর দখল করেছিল। আওয়ামী লীগ সরকারও গত 15-16 বছর থেকে এই দেশটাকে দখল করে আছে। দখলদারের ভিতরে পার্থক্য কি? ব্রিটিশের বাচ্চারা হচ্ছে ইউরোপ থেকে আসছে, 7000 মাইল থেকে দূর থেকে আসছে, ওদের গায়ের রং সাদা ছিল। আর আওয়ামী দখলদারদের চরিত্র হচ্ছে ওরা এই মাটির সন্তান, ওদের গায়ের রং আমার আপনার মতোই আর কি। অতএব কিন্তু কাজ একই রকম। এরা প্রত্যেকটা এক একটা লর্ড ক্লাইভে পরিণত হয়েছে। আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি, মন্ত্রী, এই যে লেবার মার্কেট থেকে লোটাস কামাল, বেনজির আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী,
তারপরে আরেক বেনজির আছে এমপি, এরপরে হচ্ছে পুলিশ বেনজির, আজিজ, এই সেনাবাহিনী, এই যারা আছে এরা প্রত্যেকটা একটা লর্ড ক্লাইভে পরিণত হয়েছে। লর্ড ক্লাইভ কী করেছে? পলাশির যুদ্ধে পরাজিত হওয়ার পরে কলকাতাকে মানে স্বর্ণ শূন্য করে ফেলেছে। প্রত্যেক ব্যবসায়ী থেকে, ব্যাংক থেকে, বাণিজ্য থেকে, দোকান থেকে সে সকল স্বর্ণ লুট করে জাহাজ ভর্তি করে ইংল্যান্ডে নিয়ে গেছে। 2টা জাহাজ ভর্তি করে সে লন্ডনে স্বর্ণ নিয়ে গেছে। আজকের একই রকম দেখেন এই লর্ড ক্লাইভের যে বংশধররা আছে আওয়ামী দখলদারদের মধ্য থেকে, ওরা একইভাবে দেশের সম্পদ লুট করে বাইরে নিয়ে যাচ্ছে। আর একটা রিপোর্ট আসছে দেখেন যে দুবাইতে কোন দেশের কয়জনের সম্পত্তি আছে এই ব্যাপারে একটা তদন্ত প্রতিবেদন বেরিয়েছে। একটা ইনভেস্টিগেটিভ গ্রুপ তারা এটা বের করেছে। সেখানে আসছে প্রায় 550 প্রপার্টি কেনা হয়েছে, বাংলাদেশিরা কিনেছে গত বছর 550। এর আগের বছরও আমরা দেখেছি 400-র মতো লোক ওখানে প্রপার্টি কিনেছে, এর আগের বছরও আমরা দেখেছি। তাহলে দেখেন এই যে লর্ড ক্লাইভ একের পর এক, আপনি দেখেছেন যে সামিট গ্রুপের যিনি মালিক, অন্যতম মালিক আজিজ খান, ফোর্বস ম্যাগাজিন পৃথিবীতে সবচেয়ে ধনী লোকদের তালিকা করে, সেই আজিজ খানের নাম ওই ধনী লোকদের তালিকাতে আসছে। সে সিঙ্গাপুরে অন্যতম ধনী ব্যবসায়ী বিনিয়োগকারী হিসাবে তার নাম আসছে। টাকা কোত্থেকে গেছে? ওই যে লর্ড ক্লাইভের টাকা, চুরির টাকা। অতএব এই পুরো চক্র হচ্ছে বাংলাদেশকে লুটপাট করে শূন্য করে দেওয়ার একটা চক্র। দায় আপনি নেন বা না নেন, আপনি অন্ধ থাকলে থাকতে পারেন, দেশের মানুষ অন্ধ না। তারা সবাই বোঝে যে এখানে লর্ড ক্লাইভের বসকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনটা, কারা জাহাজ ভর্তি করে দুবাইতে, সিঙ্গাপুরে, টরন্টোতে আর মালয়েশিয়াতে সম্পদ পাচার করতেছে, সেটা সবার কাছে, আমাদের কাছে পরিষ্কার। দ্বিতীয়ত হচ্ছে যে যেটা জিজ্ঞেস করেছেন যে পাশ না করেও 2টা সাবজেক্টে ফেল করলেও ম্যাট্রিকে সে ইন্টারে কলেজে ভর্তি হতে পারবে। পৃথিবীর অনেক দেশে এই সিস্টেমটা আছে, এটা অস্বীকার করা যাবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি অনার্সেও এই সিস্টেমটা আছে, যে ধরেন যারা ফার্স্ট ইয়ারে একটা সাবজেক্টে খারাপ করেছে অনার্সে, সে সেকেন্ড ইয়ারে ক্লাস করতে পারবে না, ভর্তি হইতে পারবে না তা না, সে ভর্তি হইতে পারে। যেটা করতে হয়, তাকে সেকেন্ড ইয়ারের মেয়াদের মধ্যেই ফার্স্ট ইয়ারের ওই সাবজেক্টটা মানে পরীক্ষা দিয়ে পাশ করে নিতে হয়। এই সিস্টেমটা আছে দুনিয়াতে বিভিন্ন জায়গাতে। প্রশ্ন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে সিস্টেমটা আছে বলেই কি আমার জন্য এটা ন্যায্য, মানানসই? এই সিস্টেমটা নেবার আগে কি আমরা আমাদের শিক্ষক, আমাদের বাবা মা, আমাদের ছাত্রছাত্রীদের সাথে কনসাল্ট করেছি? আমাদের যারা শিক্ষা বিশেষজ্ঞ আছেন ওনাদের সাথে কি আমরা পরামর্শ করেছি যে এটা করলে ছাত্রছাত্রীদের কি উপকার হবে না লাভ হবে? করোনার সময় থেকে আমরা দেখেছি যে অটো পাসের যে প্র্যাকটিস করা হয়েছে, এর কারণে ছেলেমেয়েদের মধ্যে লেখাপড়া করবার টেন্ডেন্সি কমে গেছে। প্রযুক্তি নির্ভর, জুম নির্ভর ক্লাস করবার কারণে প্রযুক্তির আসক্তি বেড়ে গেছে, মোবাইলের আসক্তি বেড়ে গেছে। অতএব এই যে একটা জিনিস, একটা ফর্মুলা পৃথিবীর কোনো দেশ প্র্যাকটিস করে, অথবা আমরাই হয়তো অনার্স লেভেলে প্র্যাকটিস করি, কিন্তু সেটা এখানে প্র্যাকটিস করাটা ন্যায্য কি না? বাবা মায়েদের যে ইন্টারভিউগুলো দেখলাম, শিক্ষকদের যে ইন্টারভিউগুলো দেখলাম, সবাই খুব পরিষ্কার করে বলেছেন যে তারা এটার ব্যাপারে সন্তুষ্ট না। তারা মনে করেন যে এই প্রসেসটা ছাত্রছাত্রীদের ক্ষতি করবে, লেখাপড়ার ব্যাপারে আরও অমনোযোগী করে দেবে, পাশ করবার, পরীক্ষা দিয়ে চ্যালেঞ্জ ফেস করে যে একটা দুর্দান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলবার যে একটা লড়াই থাকে ছাত্র জীবনে, সেখানে তারা পিছিয়ে পড়বে। তাই আমরা মনে করছি যে শিক্ষা বিশেষজ্ঞ এবং আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলে পরামর্শ করে বিষয়টাকে রিভাইজ করা দরকার। থার্ড হচ্ছে রাইট, লেবার মার্কেট একটা বড় স্ক্যান্ডাল হয়ে গেছে। মালয়েশিয়া